জয়নুল আবেদিন এই চারুকলার প্রতিষ্ঠা যারা করেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল এই প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠায় যেসব শিল্পীরা নিবেদিত ছিলেন তাদের সান্নিধ্য, স্নেহ, ভালোবাসা আমাকে ঋদ্ধ শুধু করেনি, আজকে যে আমি হাশেম খান হিসেবে কিছুটা হলেও পরিচিতি লাভ করেছি, তাদের কাছে আমি চিরকাল ঋণী থাকব। তারা ছিলেন আমার পিতার মতো, কখনো বন্ধুর মতো। তারা আমাকে তার সহকর্মী হিসেবে গ্রহণ করেছিলেন। এটা যে কত বড় ভাগ্য, কত বড় অর্জন, আমি তো এই ঋণ শোধ কোনোদিন করতে পারবো না। জয়নুল আবেদিনকে নিয়ে আমার এই জীবনে অনেক কথা শুনেছি, শফিউদ্দিন স্যারের কথা শুনেছি, আনোয়ারুল হক। আমাদের মধ্যে বাঙালির মধ্যবিত্তের মধ্যে, এবং বিশেষ করে যারা লেখাপড়া জানে, আমি শিক্ষিত বলবো না, একজন লেখাপড়া না জানা মানুষও কিন্তু শিক্ষিত, একজন চাষিও কিন্তু অনেক শিক্ষিত। তিনি চাষবাস যত ভালো জানেন, আমরা লেখাপড়া করেও সেই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বহু ডিগ্রি নিয়েও কিন্তু আমরা সেই প্র্যাকটিসের যে বিদ্যা, আমাদের আমলে আমিও শিক্ষকতা করেছি, তারাই পছন্দ করেছেন, আমার শিক্ষকরাই আমাকে পছন্দ করেছেন যে তুমি সেই গল্প আমি বলি এটা গল্পের মতোই। যাই হোক, তো হাতে ধরে আমাদের শিখিয়েছেন। কামরুল হাসান ছিলেন গ্রাফিক ডিজাইনের প্রধান। তো আমরা তখন আউটডোর ক্লাস করতাম। তো আমাদের ক্লাস হতো, আমি এই লিচুতলায় বসে একেবারে প্রথম দিকে বোধ হয়, প্রথম ইয়ারে, প্রথম বর্ষে ক্লাস দিয়েছেন বাসের স্যার যে এই চারুকলা চত্বরে বসে ওয়াটার কালার স্টাডি করো। তো আমি ওই লিচুতলায় বসে এই লিচু গাছটা, সেই পরিবেশ। তো এমন সময় কামরুল হাসান একদম তার গ্রাফিক ডিজাইনের একটা কামরা থেকে আমাকে দেখছিলেন। কিছুক্ষণ পর আমার ছবি দেখতে চলে আসলেন। আমি তো ভয়ে অস্থির। তো স্যার দেখছেন আমিও করছি, কারণ আমার একটা ভয় ছিল। আমি সেই সময় রং কেনার মতো পয়সা আমার কাছে ছিল না। আমরা এতগুলো ভাই বোন বাবার কাছে যে রং কেনার জন্য, দামি রং কেনার জন্য সেই উইনসর নিউটন কোম্পানি, সে ব্রিটিশ কোম্পানি, আর্টিস্ট কোয়ালিটি, তখন স্টুডেন্ট কোয়ালিটিও খুব কম রং আসতো, পেতাম না। আর্ট কলেজের ছাত্ররা অনেক আগেই গিয়ে রয়্যাল স্টেশনারিতে গিয়ে সব কিনে ফেলতো, আর আমার কাছে অত পয়সাও ছিল না এইসব দামি রং কেনার। আমি সবার শেষে যেতাম, আর যেসব রং কেউ ব্যবহার করে না, আমি সেই সব রঙগুলো হাফ দামে, অর্থাৎ অর্ধেক দামে বা তার থেকেও কম দামে, যেগুলো অনেক দিন ধরে পড়ে আছে, সেগুলো নিয়ে আসতাম। এখন সবুজ রং বানাতে হলে আমাকে ক্যাডমিয়াম ইয়েলো বা ক্রোম ইয়েলো এবং একটা ভালো নীল রং লাগবে যদি সবুজ বানাই। আবার একদম সবুজ যে ভিরিডিয়ান, লুকাস গ্রিন, স্যাপ গ্রিন, এগুলো গিয়ে আমি পেতাম না। তখন আমি গ্যাম্বোজ ইয়েলো নামক একটা ইয়েলো ছিল, এটা কেউ ব্যবহার করতো না, সেটা নিতাম। আর এবং রীতিমতো আমাকে গবেষণা করতে হতো যে এই স্বাভাবিক যে প্রাথমিক রং এবং প্রয়োজনীয় রঙগুলো ছাড়া অন্য যে রঙগুলো আছে ওগুলো দিয়ে ছবি আঁকা যায় কিনা। এই গ্যাম্বোজ ইয়েলোটা আমার খুব প্রিয় ছিল। আমি গ্যাম্বোজ ইয়েলো আনলাম, কবাল্ট ব্লু, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ব্লু পেতাম না, দামও ছিল বেশি। কিন্তু
প্রুশিয়ান ব্লু নামক একটা নিয়ম ছিল, এটা ছিল ভয়াবহ নীল, শিল্পীরা কেউ ওটা কিনতো না। আমি ওইটাই হাফ দামে কিংবা খুব কম দামে নিয়ে আসতাম। নিয়ে এসে আমি রীতিমতো গবেষণা করছি যে গ্রিন, এই যে হুকার্স গ্রিন, স্যাপ গ্রিনের মতো গ্রিন বানানো যায় কিনা। তো আমি এইভাবে ছবি আঁকতাম, এই যে একেবারে নিকৃষ্ট ফেলে দেওয়া রং দিয়ে। কামরুল হাসান দেখে আমি দেখি যে অনেক শিক্ষকই আসেন, একটু পরামর্শ দিয়ে চলে যান, বাসের তো মাঝে মাঝে ঘুরিয়ে আসেন, তিনি আমাদের শিক্ষক, কী করতে হবে কিছু গাইডলাইন দিয়ে যান। কিন্তু কামরুল হাসান দেখি যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তারপর একটা সময় তিনি আমাকে বললেন, আমি খুব ঘাবড়ে আসছি, করছো কি হে, তোমার রঙগুলো দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে তিনি আমাকে বললেন যে তুমি চেষ্টা করছো এই যে লিচু গাছের গ্রিনটা আনতে, আমি দেখছি ভালো, এইভাবেই শিখতে হয়, এই যে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছ, তো তোমার একটা ফ্রেশ কাগজ আছে? আমরা আছে। আর তিনি আমার রঙগুলো দেখলেন, দেখে একটু হাসলেন। তিনি একদম আমি যেখানে বসে আঁকছিলাম, একটা ইট বিছানো দুর্বাঘাসের উপরে, দুইটা ইট বিছানো, এবং তার উপরে খবরের কাগজ। স্যার সেখানে বসলেন একদম খুব আসন মিলিয়ে, এবং স্যার যে এইভাবে ছবি আঁকতে অভ্যস্ত এটা আমি তখনই বুঝে ফেললাম। স্যার আমার তুলে নিলেন, কাগজ নিলেন, পুরো কাগজটা কাটিস কাগজ, সস্তা দামের কাগজ, চন্দ্রঘোনা তৈরি হতো এটা, কারণ হ্যান্ডমেড আমরা জোগাড় করতে পারতাম না, ওয়াটার কালারের এত দাম। শুধু পরীক্ষার সময় 4 জনে মিলে এক শিট কিনতাম, ভাগ করে নিতাম। 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি ওয়াটার কালার আমাদের করতে হতো ক্লাসে। যাই হোক, এটা কাটিজে আমরা প্র্যাকটিস করতাম। তো স্যার নিয়ে ভিজিয়ে নিয়ে এই হলুদটা বলে যে আমি তোমাকে দেখেছি, তুমি প্রায় আমার কাছাকাছি আঁকো, ডেঞ্জারাস কালার নিয়ে সব তুমি চর্চা করো, আমিও তাই তোমাকে দেখানোর জন্য আমার তো আগ্রহ। তিনি গ্যাম্বুজ দিয়ে পুরো গাছপালা যেখানে আছে সেখানে ভরিয়ে দিলেন, একদম ইয়েলো। বললে যে কেন দিলাম জানো, এই যে রোদ আর ছায়াটা তুমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। তারপর তিনি করলেন কি, এই প্রুশিয়ান ব্লু বললেন যে ডেঞ্জারাস, আমিও তো এটা ভয় ব্যবহার করি না, দেখি তোমার মতো করে পারে কিনা। তিনি করলেন। আমি যে সাহস পেলাম সেদিন তার এই দেখিয়ে দেওয়া, তিনি ডিটেলটা আমাকে করতে বলেন যে এরপরে ডিটেলটা তুমি করো, সেটা আমি করলাম। প্রথম বর্ষে আমাদের প্রথম ক্লাস নিতেন মোহাম্মদ কিবরিয়া। তো প্রায় 1 বছরের শেষের দিকে এসে শুনলাম যে কিবরিয়া স্যার জাপানে একটি স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছেন, আমাদের ক্লাস নেবেন, নতুন শিক্ষক জয়েন করেছেন, তিনি শিল্পী আব্দুল বাসেত। আমরা খুব খুশি হলাম। কিবরিয়া স্যারকে আমরা সমস্ত ছাত্ররা এবং শিক্ষকরা মিলে বিদায় জানালো। তো কিবরিয়া সাহেব যে শিক্ষা পদ্ধতি, সে পদ্ধতিটা আবার ঠিক মাঝে মাঝে এই তখন কিবরিয়া স্যার থাকতে মাঝে মাঝে বাসের স্যার 2 একবার এসেছিলেন। তো তিনিও প্রথম শিক্ষকতা এটা, আর কিবরিয়া স্যার তো অনেকদিন ধরে শিক্ষকতা করছেন, তো তিনিও খানিকটা কিবরিয়া স্যারের কাছ থেকেই যেন শিখছেন কীভাবে ক্লাস নিতে হবে, এবং এই জন্যই আসতেন। জ্ঞান তিনি জানতেন যে কিবরিয়া স্যার চলে গেলে এই ফার্স্ট ইয়ারের দায়িত্ব বাসের স্যারকে নিতে পারে। এর মাঝখানে আবার রশিদ চৌধুরী তখন ফ্রান্স থেকে চলে এসছেন, তিনি 2nd ইয়ারের ক্লাস নেওয়ার জন্য। এই দুটি ছিল তখন চারুকলার এলিমেন্টারি কোর্স। তখন চারুকলারে এলিমেন্টারি কোর্স এবং ডিগ্রি কোর্স ছিল 3 বছর, আর এলিমেন্টারি কোর্সে আমাদের সব কিছুই অল্প অল্প করে শিখতে হতো। এমনকি আমাদের শফিউদ্দিন স্যারের ক্লাসে গিয়ে উডকাটও আমাদের একটা সাবজেক্ট ছিল, উডকাট এবং লিথো।
যাই হোক, তো যখন আমরা এই কিবরিয়া স্যার কিন্তু খুব অর্থাৎ আঁকতেন, ডিটেলে যেতে বলতেন, কিন্তু তার নিজস্ব একটা স্টাইল ছিল। সেই স্টাইলটা ছিল যে অল্প ডিটেলসে যেও ডিটেলসের কাছাকাছি ছবিটাকে সুন্দর করা যায়। তো একদিন আমরা তখন, এটা বোধ হয় হ্যাঁ, এই নতুন বিল্ডিংয়ে আমরা 6 মাস পড়েছিলাম সেগুন বগিচা ভাড়া বিল্ডিংয়ে। আমরাই এই চারুকলা নিজস্ব ভবনে জানুয়ারি মাসে 1957 সালে চলে আসি। সেই সময় তো শুনলাম যে প্রধানমন্ত্রী তখন চুয়েলের পরে এসছিলেন লিও শাওচি। তো লিও শাওচি এসছেন, আর আমাদের আর্ট কলেজ তখন তো শিল্পকলা ছিল না, কোনো গ্যালারিও ছিল না। তখন এই যে বিদেশি যারা অতিথি আসতেন, বিখ্যাত মানুষরা আসতেন, তাদেরকে কিন্তু চারুকলা ভিজিট করা একটা প্রোগ্রাম থাকতো সরকারের। তো যে লিও শাওচি, মাদাম লিও শাওচি আসবেন এবং তার সঙ্গে আরও কিছু অতিথি আসবেন। সেই সময় যদ্দূর মনে পড়ে গভর্নর ছিলেন মোনায়েম খাঁ, সম্ভবত, আমার ঠিক ভালো মনে নেই। যাই হোক, তিনিও আসবেন, অর্থাৎ গভর্নর আসবেন। তো এমন একটা সময়ে স্যার আমাদের বলে, তোমাদের ক্লাস ভিজিট করবে, তো তোমরা এই পাখি স্টাডি করো। এর আগে 2বার পাখি স্টাডি করেছি। কবুতর নিয়ে আসলেন, তো আমি কবুতরটা এই স্যারের স্টাইল, চাইনিজ যে জল রং, সেটাও আমি কিছু কিছু দেখতাম, আমাদের চারুকলার অ্যালবাম ছিল। তো সেই রকম করে একটা পায়রার ছবি আঁকলাম, বসে আছে, একদম ফার্স্ট ইয়ারে তো আমরা। আবার আমার নামটা লিখলাম হাশেম খান, ওই চাইনিজরা যেরকম উপর থেকে নিচে লেখে ওইভাবে লিখলাম। তো স্যার হাসলেন এবং আমাদের ক্লাস যখন ভিজিট করতে আসলেন মাদাম লিও শাওচি এবং আরও অন্যান্য অতিথিরা, সবাই আমার ছবিটার সামনে দাঁড়ালো এবং চাইনিজ ভাষা কী বললো আমি বুঝলাম না। ইন্টারপ্রেটার বলল যে চাইনিজদের মতো আঁকছো এবং এই যে নামও লিখছো, এই জন্য আমি খুব খুশি। তো এটা আমার জীবনে একটা চমৎকার অভিজ্ঞতা। ওই ছবিটা আমার এখনও আছে। আমাদের সঙ্গে 3টি মেয়ে ভর্তি হয়েছে। এর আগে যে ক্লাস, সেটা সমরজিৎ স্যাররা তখন আমার 1 ক্লাস উপরে পড়তেন, আব্দুল হাই আরেকজন ছিলেন, মুক্তাদির সাহেব ছিলেন। তো এদের ক্লাসে শুনলাম যে প্রায় 5-6 জন মেয়ে ভর্তি হয়েছে। কো-এডুকেশন, ছেলেরা মেয়েরা একসঙ্গে লেখাপড়া করছে। কিন্তু তখন বিশ্ববিদ্যালয়েও কো-এডুকেশন ছিল। সেই সময় শিক্ষকরা, মেয়েদের কমন রুমে মেয়েরা বসে থাকতো, শিক্ষকরা যখন ক্লাস শুরু হতো মেয়েদেরকে কমন রুম থেকে এনে নিজেরা যেতেন, এনে মেয়েদের জন্য নির্দিষ্ট যে বেঞ্চ, হাই বেঞ্চ ছিল সেখানে বসতো। ছেলেদের সঙ্গে মেশার, কথা বলার কোনো সুযোগ ছিল না। তারপরে আবার ইসলামিক দেশ, অনেক বিধিনিষেধ, চারুকলা তো প্রথমে হতে দিতে চাইনি। যাই হোক, বহু সংগ্রাম করতে হয়েছিল তখন আমাদের শিল্পীদের। তো এখানেও কো-এডুকেশন, কিন্তু স্যারেরা ভীষণ সাবধান কে কী বলে, তাই মেয়েদের ক্লাসে তো আলাদা, ছেলেদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু আমাদের নিজস্ব বিল্ডিংয়ে এসে দেখা গেল রুমগুলো যেভাবে ভাগ করা আছে, তাতে মেয়েদের জন্য যে ছোটোখাটো 3 জন মেয়ে, এখন বিশাল একটা হলঘর, স্টুডিও রুম যেগুলো, এটা তো একটাতে 3 জনের জন্য দেওয়া যায় না। তখন আমাদের ফার্স্ট ইয়ার যে ক্লাসটা, প্রথম ঢুকেই নিচতলায় যে ক্লাস শুরু, এখানে প্রথম বর্ষ আমরা ছেলেরা ছিলাম প্রায় 21-22 জনের মতো, আর আমাদের সঙ্গে 3 জন মেয়ে। তখন করলো কি, ব্ল্যাকবোর্ড দিয়ে, আমাদের তখন ব্ল্যাকবোর্ডের ক্লাস হতো, ব্ল্যাকবোর্ড দিয়ে 2 ভাগ করা হলো, যে ব্ল্যাকবোর্ডের এই পাশে 3 জন মেয়ে, ওই পাশে ছেলেরা। কিন্তু আমরা একসঙ্গে পড়ি, কেউ কারো চেহারা দেখব না। তো ব্ল্যাকবোর্ড দিয়ে দেখার ফলে হলো কি, স্যাররা তো সবসময় ক্লাসে থাকতেন না, সাবজেক্ট দিয়ে স্যাররা হয়তো চা খেতে গেলেন, কিন্তু উপরে গেলেন, মাঝে মাঝে আসলেন। এই সময় ছেলেরা মেয়েরা আমরা
নিজেদের মধ্যে বন্ধুত্ব করে ফেললাম। তারপরে এই আমাদের সমস্যা নিয়ে আলোচনা করলাম এবং মেয়েরা বললো, দেখো এই যে তোমরা ব্ল্যাকবোর্ডে ক্লাস যখন হয়, তোমরা একদিকে এক একটা বোর্ডে তোমরা 3 জন ক্লাস করো আর আমরা একজন, ঠেলতে ঠেলতে তোমরা আমাদের একদম দেয়ালের মধ্যে ঠাকিয়ে দাও, ব্ল্যাকবোর্ড চলে আসে, এটা তো সমস্যা। তো আমরাই আবার ঠিক করে দিতাম, স্যাররা দেখতেন। হ্যাঁ, তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর, প্রায় মাস 2 যাওয়ার পরে একদিন ছেলেরা এবং মেয়ে, 3টা মেয়ে নিয়ে আমরা বসলাম ছুটির পরে। তাও ছুটি পরে থাকতে দেয় না, আমরা ক্লাস থেকে আধ ঘন্টা আগে বেরিয়ে গেলাম। সেদিন একটা স্টিল লাফ আমাদের শেষ হয়ে গিয়েছিল, কারণ 5টার পরে কাউকেই কলেজে থাকতে দিত না, এত কড়াকড়ি ছিল। তখন দারোয়ান ছিল হানিফ মিয়া। সেই সব গল্প, এই গল্প ফুরাবে না। হানিফ মিয়া ছিল কলতাবাজারের নাম করা এক গুন্ডা, দশা সহিসারা, এরকম গোপ, চক্ষু লাল। এবং এই গুন্ডাকে লাগিয়েছিল, এখানে বলেই ফেলি, এই গুন্ডাকে লাগিয়েছিল কলতাবাজারের সব ব্যবসায়ী ট্যাবসায়ী, তারপরে হলো যে খুব মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে তখন প্রথম যে অনেক সংগ্রামের পর জয়নুল, কামরুল এরা মিলে যে আর্ট কলেজ শুরু করলেন, সেই ন্যাশনাল হাসপাতালের 2টি কামরা পেলেন। তখন তো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু নেই, তাদের কাছ থেকে ভাড়া নিলেন খুব কম পয়সায়, সরকারি কলেজ। তখন এই কলতাবাজারে মানুষ এবং কিছু বেশি কুসংস্কারের জন্য যে মানুষ, তারা বলল যে মুসলমানদের দেশ, ইসলামিক দেশ, এটা সরকারও আগে বলছে, তারপর বাধ্য হয়েছে। কারণ ডক্টর কুদ্দুরতে খোদা এবং সলিমুল্লাহ ফাহমি, আবুল কাসেম, সুফিয়া কামাল, এদের মতো অনেক জ্ঞানী, কাজী মোতাহার হোসেন এই চারুকলার জন্য সংগ্রাম করেছিলেন জয়নুল কামরুলের সঙ্গে। এই যে দারোয়ানের কথাটা খুব এত বেশি ইম্পর্ট্যান্ট যে সেই সময় এই ডিপিআইতে প্রায় দৌড়াদৌড়ি করতে হতো কামরুল হাসান আর জয়নুল আবেদিনের। তাদের কারোই গাড়ি ছিল না, রিক্সা করে যেতেন। রিক্সাই তখন ঢাকার একমাত্র মূল্যবান বাহন। তো এই তারা যে এই দুজনকে মেরে পিটিয়ে একদম মানে লাশের মতো করে ফেলার একটা ব্যবস্থা করেছিল, এটা তো আর তারা জানতো না যে এই চারুকলা চলবে না, এইসব মানে বিধর্মী কাজ। হ্যাঁ, এরা যে মানুষ আসবে, জীবজন্তু আসবে, এগুলোর কোনো প্রাণ দিতে পারবে না, এসব নাসারা কাজ পাকিস্তানে হতে দেবে না। যাই হোক, তো একদিন এরকম 12টার দিকে কামরুল হাসান এবং জয়নুল আবেদিন ফাইল হাতে ডিপি অফিস থেকে এসে ন্যাশনাল মেডিকেল কলেজের গেটে নামলেন। নামতেই ওই কামরুল হাসান একটু ধীরে নামলেন এবং বললেন যে মাস্টারমশাই আপনি যান, আমি আসতেছি। কামরুল হাসান সবসময় জয়নুল আবেদিনকে বলতেন মাস্টারমশাই, কারণ কামরুল হাসান অনেক পরে আর্ট কলেজে, কলকাতা আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন। তখন জয়নুল আবেদিন তার 6 বছর আগে কিন্তু শিক্ষক হয়ে গেছিলেন, যে জন্য তিনি তাকে সবসময় মাস্টারমশাই বলেই কিন্তু সম্বোধন করতেন এবং খুব সম্মান করতেন। দুজনকে অসম্ভব ভালোবাসতেন এবং একজন আরেকজনের পরিপূরক। একটা কাজ উনি করতেন, যেটা না পারলে কামরুল হাসান করতেন, এই যে চারুকলার জন্য। একবার চারুকলার একটা ফাইল আনতে গিয়ে, সেই অফিস ছিল জয়দেবপুর, এই কামরুল হাসান সাইকেল চালিয়ে গিয়ে বিকেল 4টার আগে ডিপি অফিসে সেই ফাইলটা জমা দিয়েছিলেন। তো এই যে কত কষ্ট করেছিলেন চারুকলার জন্য। হঠাৎ কামরুল হাসান তাকিয়ে দেখেন, রিক্সা থেকে নামার পরেই পয়সা দিয়ে দেখি যে দশাশয় চেহারা এক লোক, মানে জয়নুল আবেদিনকে পিছন দিকে মারার জন্য বিশাল এক লাঠি, বাঁশের লাঠি দিয়ে মারতেছে। কামরুল হাসান তো ব্যায়ামবীর, তিনি তার ব্রতচারীর যে জাম্প দিলেন, সে জাম্প দিয়ে সে সেই লোকটাকে অল্পতেই ধরাশায়ী করে তাকে রাস্তায় ফেলে দিলেন। আশেপাশে যারা ছিল, এত দ্রুত ঘটনাটা ঘটে গেল। এবং তাকে একেবারে গলায় পা দিয়ে
ধরে হাঁটু দিয়ে চেপে ধরে বললেন যে কি করছিস তুই, কে তুই? সে ক্ষমা চাইলো, বলে বলছি বলছি বলছি। তাকে ধরলো কয়েকজন, দারুণ দশাশই ফিগার। 1947 সালের রায়টের সময় এই তখন ধীরে ধীরে চলে এসছি। 51 সালে সবাই চলে এসছে। তো এই কসাইগিরি করি, আর স্যার কসাইগিরি করে পোষায় না, তাই মাঝে মাঝে এরকম ভাড়া কাটে, গোলমাল লাগিয়ে দেওয়া, পলিটিক্যাল মিটিংয়ে গোলমাল লাগিয়ে দেওয়া, হইচই লাগিয়ে দেওয়া, এগুলো করি। তো আমাকে বলছে আপনাদের দুজন নাকি খুব খারাপ কাজ করতেছেন, এখানে ছবি আঁকার ক্লাস করতেছেন। আমিও স্যার খুব নামাজ পড়ি, ধর্মকর্ম করি। তো কামরুল হাসান জিজ্ঞেস করলো, তুমি ধর্মকর্ম করো, ইসলাম ধর্মে কি আছে এরকম মানুষকে পিটিয়ে দেওয়া? বলে নাই। তাহলে কেন করো? স্যার অভাবে। তো যাই হোক, সংক্ষেপে বলি, তো সবাই বলল, সব শিক্ষকরা বলল ওকে তাহলে থানায় দিয়ে দেন। জয়নুল আবেদিন কি ভাবলেন? জয়নুল আবেদিনের যে পিয়ন ছিল হান্নান, বলে হান্নান ওকে বাইরে একটু বসতে দাও আর ওকে চা বিস্কিট খাওয়া।